আসসালামু আলাইকুম দর্শক, লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরবিএস পাভেল। দর্শক, আপনারা অনেকেই হয়তো অবগত আছেন আগামী 29শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবা উপজেলা পরিষদ নির্বাচন। এই মুহূর্তে আমরা কিন্তু আছি দুয়ারি বাজারে, পবার ভিতরে যেটা পড়ছে, এবং কথা বলছি একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পপি। আসসালামু আলাইকুম সালাম। কেমন আছেন? চেয়ারম্যান পদে আপনার প্রচারণা কেমন হচ্ছে? ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যেহেতু আমি তরুণদের মাঝে থেকে এই প্রথম এত কম বয়সী নারী হিসেবে পদপ্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান, তো সেই জায়গা থেকে সবারই খুবই আগ্রহ যে আমরা কিন্তু সবসময় নির্বাচনে দেখি যে যারা বড় সিনিয়র তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, সাধারণত তারাই নির্বাচন করে এবং তাদের নির্বাচনী ক্যাম্পেইনগুলো আমরাই করি। তো সেই জায়গা থেকে আমি প্রথম এত কম বয়সী একজন নারী নির্বাচনে এসেছি, সেই জায়গা থেকে সবাই সাধুবাদ জানাচ্ছে। সবাই চাচ্ছে যে আসলে বয়োজ্যেষ্ঠদেরকে দিয়ে যেগুলো সম্ভব না একজন তরুণের পক্ষে, সেগুলো খুব অনায়াসেই সম্ভব। তো সেই জায়গা থেকে সবাই এটা ইতিবাচক হিসেবেই দেখছে এবং আমি যে সাহস নিয়ে দাঁড়িয়েছি সেই সাহসিকতার মান রাখতে সবাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে এবং আল্লাহর রহমতে খুবই ভালো একটা ফিডব্যাক পাচ্ছি এবং সবাই আমার সাথেই আছে। তরুণ যে কথাটা বললেন আপনি, দর্শকদের অনেকেরই হয়তো জানার আগ্রহ হবে যে এবার কি আপনার ভোটিং এ প্রথম এলাও হলেন কিনা, মানে এবার কি আপনার প্রথম ভোট ছিল? এবারে হচ্ছে আমি প্রথম ভোট দিইনি, যেহেতু আমার বয়স প্রায় 26 বছর প্লাস, তো সেই জায়গা থেকে মানে 27 বছর ধরা যায়। তো সেই জায়গা থেকে আমি ভোট অনেকবার দিয়েছি। আর ওই যে প্রথমেই বললাম যে সবসময় আমরা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান জানি, তাদের নির্বাচনী ক্যাম্পেইন করেছি। আর এইবার প্রথম আমি আমার নিজের নির্বাচনী ক্যাম্পেইন জয় বলে প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা থাকে তারা কিন্তু একটা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে আসে। তো আপনার নির্বাচনী প্রচারণার যে প্রতিশ্রুতি, কি কি উন্নয়ন করবেন সেগুলো কি? আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে একটু আমার পরিচয়টা বলি। আমি বিডি ক্লিনের নাম আমরা সবাই শুনেছি। আর বিডি ক্লিন রাজশাহীর আমি পবা উপজেলা উপসমন্বয়, এবং সেই সাথে আমার ছোট্ট একটা এনজিও আছে, দুস্থ মানব সেবা সংস্থা, সেখানকার আমি কোষাধ্যক্ষ হিসেবে আছি। তো আমি অনেক ছোট থেকেই বলা যায়, প্রায় যখন আমার বয়স 16, আমি তখন থেকে এইসব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কাজ করি। এবং তাছাড়াও আমি কিন্তু হচ্ছে রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট, তো ওইখান থেকেও শৃঙ্খলাটা আমাদেরকে শিখিয়ে নিয়ে আসা হয়। আর এনজিওর ক্ষেত্রে যদি বলি, তো এনজিওর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছি। তারপরে যেমন এই যে করোনাকালীন সময় গেল আমরা বিভিন্ন খাবারের প্যাকেজগুলো, যেমন 5 কেজি চাল, তারপরে ডাল, তেল, এই ধরনের আমরা বিভিন্ন আমাদের রাজশাহী জেলাব্যাপী প্রোগ্রামটা আমরা করেছি। আর নেতৃবর্গ আছে এবং জনপ্রতিনিধি আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে সহায়তা দিই এবং সেই সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করে তার চিকিৎসার খরচটা কতটুকু কমানো যায় সেইটা, এবং আমাদের পক্ষ থেকে কিছু ওষুধপত্র আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাপী কি কাজ করছে। তো আমরা প্রথমে নেমেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতাতে আমাদের প্রায় এখন অ্যাক্টিভ মেম্বার আছে 50,000 প্লাস। আমার রাজশাহীতেও প্রায় অনেক মেম্বার আছে, প্রায় আমরা অ্যাক্টিভলি কাজ করছি এখন পর্যন্ত 150 জন। আর আমাদের মেম্বার প্রায় 500 প্লাস হবে। আমি এটা শুধু রাজশাহী। আর বিভিন্ন উপজেলা যদি ধরি সেগুলো তো আরো, আমরা একটা এক্সিবিশন করেছিলাম সেটা ঢাকাতে টিএনটি মাঠে। তো এই এক্সিবিশনে আমরা প্রায় সিগারেটের ফিল্টারটা আসলে আমার ওই মনে নাই, আমরা এই সিগারেটের ফিল্টার দিয়ে গাছ, মাছ এবং হচ্ছে প্রাকৃতিক যে ক্ষতিগুলো করে সেগুলো আমরা সাধারণ মানুষের কাছে তুলি। তো যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছি, তো সমাজকে ভালোবাসি, আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ চাই। আমাদের বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, তো আমরা তরুণ প্রজন্মই সেই লক্ষ্যে কাজ করছি। তো সেই জায়গা থেকে আমার কাছে জনগণের কাছে প্রতিশ্রুতি থাকবে যে অলরেডি আপনারা জানেন যে আমি এই কাজগুলোর সাথে আছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, তাহলে আমি আমার জায়গা থেকে এই পরিবেশকে পরিবর্তন করতে যা যা করণীয় আমি সেগুলো সব করবো। আমি একটা দুইটা বলে জাস্ট লিমিটেড রাখবো না, যতটা করা যায় একজন মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে আমি সর্বোচ্চ করবো। এবং উনি কিন্তু নিজের তরুণদের জন্য ওনার কি কি পরিকল্পনা থাকবে, এবং আমাদের তরুণ যুব সমাজ কিন্তু মাদকে অনেক আসক্ত হয়ে পড়ছে, মাদক একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তো এই মাদকাসক্তি থেকে যুবক তরুণদেরকে সরিয়ে আনার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন, এবং তরুণদের কর্মসংস্থানের জন্য আপনার কোনো চিন্তা করা আছে কিনা? আচ্ছা, আমি নিজেও একজন তরুণ, আর আমি যেহেতু নারী, আমি প্রথমে আমার নারীদের কথা বলবো। আমরা নারীরা কিন্তু আমাদের গ্রামে এখন এসএসসি পাস করার পরেই বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, তাদেরকে বিয়ে দেওয়া। কেন দেওয়া হচ্ছে? প্রত্যেকটা পরিবার ভাবে যে আমার মেয়ে পড়াশোনা বেশি করে কি করবে, কর্মসংস্থান তো নাই। তো সেই জায়গা থেকে হ্যাঁ, শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়াটাই ভালো। আর একটু যদি ইনসিকিউরিটি ফিল করে যে আমার মেয়ে যে পড়াশোনা করতে যাচ্ছে, কেউ হয়তো এই টিচিং এর শিকার হতে পারে, বা এই যে অ্যাসিড নিক্ষেপগুলো হচ্ছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের গ্রামে এখন মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। তো
আমার অনেক পরিচয় দিলাম, তার মধ্যে আমার একটা ছোট্ট ক্ষুদ্র ব্যবসা আছে, ছোট উদ্যোক্তা। আমি রাজশাহী সিল্ক নিয়ে কাজ করছি, সেটার উপরে হ্যান্ড স্টিচ এবং কাঠচুপির যে কাজগুলা সেগুলা। তো তার মাধ্যমে আমার কাছে প্রায় 50 জন মেয়ে কাজ করছে এই রাজশাহীর আন্ডারে। তো তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, তারা নিজেরাই বাড়িতে বসে শাড়িগুলো হাতে রং করে সেগুলো সুই সুতার করুন দিয়ে আরো কাঠচুপি বসাচ্ছে। তো এই জায়গা থেকে মেয়েরাও স্বাবলম্বী হচ্ছে, মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ হচ্ছে। তো সেই জায়গা থেকে মেয়েরা যে গ্রো করছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা ঘরে বসে এখন অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে সহজেই পৌঁছে যেতে পারছে। এখন যদি ছেলেদের কথা বলি, তারা কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি মাস্টার্স পাস করে বসে আছে, আবার অনেকেই দেখছি যে এসএসসি পাস করেনি, ফ্রিল্যান্সিং করে অনেক দূর এগিয়ে গেছে। যেমন এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কন্টেন্ট ক্রিয়েটর, যেটা আমরা বলছি, কন্টেন্ট ক্রিয়েট করেও এখন কিন্তু সবাই স্বাবলম্বী হচ্ছে। সেই জায়গায় তরুণ প্রজন্ম অনেক এগিয়ে গেছে, আবার অনলাইনে অনেকে আসক্ত হয়েও ঝরে যাচ্ছে। তো আমরা সবসময় সঠিকটাই ব্যবহার করব। আর তরুণদের কাছ থেকে আমি এটাই বলবো যে পড়াশোনার পাশাপাশি আমাদের যে কারিগরি শিক্ষা, হাতে কলমে শিক্ষা, সেটা আমাদের সবার নেওয়া উচিত। যেমন আমরা এসএসসি পড়তে পড়তেই হচ্ছে মানে এসএসসি পাস করার কম্পিউটারটা শিখতে পারি, এটার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। এটাতে মেয়ে ছেলে এবং উভয়ই দুজনে অনলাইনে কাজ করতে পারবে খুব সহজেই। তো আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকারি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলেছে। আমরা এখন প্রত্যেকটা ইউনিয়নে এই কম্পিউটারের সেবাগুলো পাচ্ছি, কম্পিউটার শিখতে পারছি এবং যাবতীয় যা অনলাইনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো আমি সেই জায়গা থেকে তরুণদেরকে বলবো যে ইউনিয়ন পরিষদ আছে, আমার পক্ষ থেকে তাদের কাছে থাকবে যে তারা যতগুলো ক্যাম্পেইন করতে চায়, কম্পিউটার হোক, অন্যান্য প্রশিক্ষণ হোক, যেমন হচ্ছে আমাদের গ্রামে কিন্তু কৃষি নির্ভর, মাছ চাষ হতে পারে, মুরগি চাষ হতে পারে, গরু পালন হতে পারে, ছাগল পালন হতে পারে, বিভিন্ন সেগুলোতে কিন্তু প্রশিক্ষণ একটা প্রয়োজন। আমরা না জেনে কিন্তু এগুলা পালন করতে পারবো না। তো যেহেতু আমার একটা এনজিও আছে, আমি তার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করবো। ওনার সাথে আসলে আমরা যত কথা বলছি ততই কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। জনপ্রতিনিধি হয়ে সেবা করার ব্যাপারে উনি যতটুকু অ্যাডভান্স ছিলেন এর আগে আমরা জানলাম, এবারও কিন্তু জানলাম যে উনি অলরেডি তরুণ মেয়েদের বিশেষ করে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু করেছেন। এখন উনি যদি জনপ্রতিনিধি হতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমরা আরো বেটার কিছু পাবো ওনার কাছে, যেটা আপনারা শুনলেন। এবার আপনার কাছে আমরা জানতে চাইবো, আপনি নির্বাচনী প্রচারণায় কোনো বাধাগ্রস্ত হচ্ছেন কিনা, অথবা প্রতিপক্ষের কাছ থেকে কোনো হুমকি অথবা এমন কিছু আসছে কিনা? আচ্ছা, এখানে আমি একটা ছোট কথা বলি। এখানে আমার আরো একটা পরিচয় বের হবে। আমি একজন সাংস্কৃতিক কর্মী। আমি বিভিন্ন ধরনের নাটক করেছি, এটা টিভি নাটক, তারপরে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ইউটিউব। এটা আমার নাম সার্চ দিলে অবশ্যই আসবে। তো যেহেতু আমি আমার নিজের শাড়ির মডেল, আমি নিজে লাইভ প্রেজেন্ট করি এবং সেই সাথে ব্র্যান্ড প্রমোটিং কয়েকটা করেছি, বেশি না। তো যেখানে আমার শাড়ির লাইভটা করি, সেখানে আমার শাড়ির ফটো সেশনের জন্য অনেক ধরনের ছবি তুলতে হয়। তো ওইখান থেকে আমার অপোজিশন হোক বা যেই হোক বা সমাজেরই কেউ না কেউ ওখান থেকে কিছু ছবি নিয়ে একটা ফেক আইডি খুলে আপনাকে, ফেক আইডি না, শুভকামনার নামে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি করেছে। তারপরেও যেহেতু এই যে এতগুলো মানুষের সাথে আমি কানেক্টেড, এগুলো কোনো ইফেক্ট পড়েনি আল্লাহর রহমতে, ইন ফিউচারও করবে না। তবে এটা আমার জন্য একটু হলেও লজ্জাজনক বিষয়। এত কিছু করার পরেও ছোট্ট একটা বিষয় নিয়ে সবাই আর কি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ওনার প্রতি কিন্তু চেষ্টা চলছে যে উনি যেন ঝরে পড়েন, এইরকম একটা তরুণ প্রতিনিধি যেন ঝরে পড়েন, সেই চেষ্টা কিন্তু চলছে, আমরা শুনতে পেলাম। তবে উনি কিন্তু স্ট্রং ভাবে সেটার মোকাবেলা করছেন, সেটাও আমরা কিন্তু জানলাম। এবার আমরা আপনার কাছে জানতে চাইবো, আপনার এখানে কয়জন প্রতিনিধি দাঁড়িয়েছে এবং আপনার সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমরা 4 জন প্রতিদ্বন্দ্বী মোট। আমি এখন কফি খাতুন, আমাদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরজা বেগম, এবং কাটাখালী হচ্ছে হাসিনা আন্টি আছে, এবং আমাদের হুজরিপাড়া ইউনিয়নের চিনবানু আন্টি আছে। তো তার চেয়ে তো বড় বিষয়, আমার ইউনিয়নেরই 3 জন প্রার্থী আমরা, আর একজন প্রার্থী কাটাখালী পৌরসভা। তো সেই ক্ষেত্রে আমার ইউনিয়নে তো হাড্ডাহাড্ডি লড়াই চলছেই, প্রতিদ্বন্দ্বী সবগুলো। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র কি আছে আপনার এখানে? মনে হচ্ছে যে এই কেন্দ্রটাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এমন কোনো কেন্দ্র? আরো গত নির্বাচনে দেখেছি, 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও সুষ্ঠুপূর্ণভাবে নির্বাচন হয়েছে। আশা করছি এবারও সুষ্ঠুপূর্ণভাবে নির্বাচন হবে, সবাই সবার জনপ্রিয়তার মাধ্যমেই জয়ী হয়ে আসবে ইনশাআল্লাহ। দর্শক শুনতে পেলেন, উনি কিন্তু জনপ্রিয়তায় জয়ী হয়ে আসা বিশ্বাস করেন এবং ঝুঁকিপূর্ণ কোনো নির্বাচনী কেন্দ্র কিন্তু উনি দেখছেন না এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন। সর্বশেষ আমরা আপনার কাছে যেটা বলবো সেটা হলো, আপনি আমাদের দর্শক যারা দেখছেন এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আপনার ভোটার আছে, তাদের উদ্দেশ্যে আমাদের মাধ্যমে আপনি কি বলতে চান? সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে
যে এই নির্বাচনী ক্যাম্পেইনে এসে আমি যতটুকু অনুভব করেছি যে আমি একজন তরুণ হিসেবে সবার একটাই কথা, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদের ধারণা যে তরুণদের আরো সময় আছে, তারা এখনো ছোট আছে বা সিদ্ধান্ত নিতে হয়তো বা ভুল করতে পারে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে ছোট বলে আমাকে নগণ্য মনে করবেন না, আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, কারণ তরুণরাই পারে এই সমাজের পরিবর্তন করতে। আর এখানে আমি আমার একটু সংগঠনের কথা বলবোই, যে বাংলাদেশ ছাত্রলীগের কথা যদি বলি তাহলে আমাদের যুদ্ধকালীন সময়েও সবচাইতে ভূমিকা পালন করেছে কিন্তু তরুণরাই। তো এই সমাজের পরিবর্তন আনতে হলে তরুণদেরকে জায়গা করে দিতে হবে। তাই শুধু তরুণ ভোটাররা না, আমার সিনিয়র মা, বোন, চাচা, খালু, ফুপা যারাই আছেন তাদের মেয়ে হিসেবে আমাকে একটাবার সুযোগ দিয়ে দেখবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখবেন, পপি আক্তারের কাছ থেকে এই ছিল কিন্তু আপনাদের কাছে শেষ চাওয়া এবং প্রথম চাওয়া। আপনারা দেখছিলেন পপি আক্তারের ইন্টারভিউ, সাথে ছিলাম আমি আরজেস পাভেল। আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।